ফিরে এলাম পরের পর্ব নিয়ে। আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। পরেশবাবু একটি পরশ পাথর পেয়েছেন, যা দিয়ে তিনি সমস্ত লোহার জিনিসকে সোনা করে দিচ্ছেন, আর যার কারণে আস্তে আস্তে তিনি বিপুল ঐশ্বর্যের অধিকারীও হয়েছেন। কিন্তু মনের শান্তি যেখানে থাকে না, সেখানে বিপুল ঐশ্বর্য কী বা করতে পারে? এখন এমন কি পরেশবাবুর কথা দিয়ে সোনার দাম ওঠানামা হয়? এর পরের কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক। পরেশবাবু সোনার দর ক্রমেই কমাচ্ছেন। বাজারে 115 টাকা ভরি থেকে 7 টাকা 10 আনায় নেমেছে। এইদিকে ব্রিটিশ সরকার সস্তায় সোনা কিনে আমেরিকার ডলার লোন শোধ করছে, যার কারণে আমেরিকা খুব রেগেও গেছে, কিন্তু আপত্তি করবার যুক্তি স্থির করতেই পারছে না, কেননা কোনো রকম সমাধান তো খুঁজেই পাওয়া যায়নি। রাশিয়ার এক মুখপাত্র পরেশবাবুকে লিখেছেন, মহাশয়, আপনাকে পরম সমাদরে নিমন্ত্রণ করছি, আমাদের দেশে এসে বাস করুন, খাসা জায়গা, আপনাকে মাথার মণি করে রাখবো। দৈবক্রমে আপনি আশ্চর্য শক্তি পেয়েছেন ঠিকই, কিন্তু মাপ করবেন, আপনার বুদ্ধি তেমন নেই। আপনি সোনা করতেই জানেন, কিন্তু তার সৎ ব্যবহার করতে জানেন না। আমরা আপনাকে শিখিয়ে দেব। আর যদি আপনার রাজনৈতিক উচ্চাশা থেকেও থাকে, তাহলে আপনাকে সভাপতিও করা হবে। এমনকি মস্কো শহরে 100 একর জমির ওপর একটি সুন্দর প্রাসাদও আপনার বাসের জন্য দেব। আর যদি নিতান্তই নিরিবিলি চান, তাহলে সাইবেরিয়ায় থাকবেন, একটি আস্ত নগর আপনাকে দেব। পরেশবাবু সোনার দাম ক্রমশ খুবই কমিয়েছেন, এখন 4.5 আনা ভরি। সমস্ত পৃথিবীতে খনিজ সোনা প্রতি বৎসর আন্দাজ 20,000 মণ উৎপন্ন হয়। কাজেই এখন আপাতত পরেশবাবু একাই বৎসরে লাখ মণ ছাড়াচ্ছেন। গোল্ড স্ট্যান্ডার্ড অধঃপাতে গেছে, সব দেশেই ভীষণ ইনফ্লেকশন। নোট আর ধাতু মুদ্রা খোলাঙ্কচির সমান হয়েছে। মজুরি আর মাইনে বহুগুণ বাড়িয়েও লোকে দুর্দশা খুঁজছে না। জিনিসপত্র অগ্নিমূল্য, চারিদিকে হাহাকার পড়ে গেছে। এদিকে ভিন্ন ভিন্ন দলের 10 জন অনশনব্রতী মৃত্যুপণ করে পরেশবাবুর ফটকের সামনে শুয়েও পড়েছেন। মাঝে মাঝে তিনি বেনামা চিঠি পাচ্ছেন, তুমি শত্রুদের জগতে আছো, তোমাকে খুন করব। পরেশবাবুরও ঐশ্বর্যে অরুচি ধরে গেছে। এইদিকে গিরিবালাও কান্নাকাটি আরম্ভ করেছেন, কেবলই বলে চলেছেন, যদি শান্তিতে থাকতে নাই পারি, তবে ধন দৌলত নিয়ে কি হবে? সর্বনেশে পাথরটাকে বিদায় করো তো। ওই সব সোনা গঙ্গায় ফেলে দিয়ে কাশিবাস করবে চলো। পরদিনই পরেশবাবু মনস্থির করে ফেললেন, সকালবেলা প্রিয়তোষকে সোনা তৈরির রহস্য জানিয়ে দিলেন। প্রিয়তোষ তো সবকিছু জেনে নির্বিকার। পরেশবাবু তাকে পরশ পাথরটা দিয়ে বললেন, এই যে এইটাকে আজই ধ্বংস করে ফেলো, পুড়িয়ে অ্যাসিডে গলিয়ে, অথবা অন্য যে কোনো উপায়ে পারো। বিকেলবেলা একজন দারোয়ান দৌড়ে এসে পরেশবাবুকে বলল, জলদি আসুন হুজুর, প্রিয়তোষ সাহেব পাগলা হয়ে গেছেন, আপনাকে ডাকছেন। পরেশবাবু তাড়াতাড়ি গিয়ে দেখলেন প্রিয়তোষ তার শোবার ঘরে খাটিয়ে শুয়ে কাঁদছে। পরেশবাবু তখন তাকে জিজ্ঞাসা করলেন, এই কি ব্যাপার? প্রিয়তোষ তখন উত্তর দিল, এই চিঠিটা পড়ে দেখুন স্যার। পরেশবাবু পড়তে আরম্ভ করলেন, হে প্রিয়, বিদায়। বাবা রাজি নন, তার নানা রকম আপত্তি। তোমার চাল চুলো নেই, পরের বাড়িতে থাকো, মোটে 150 টাকা মাইনে পাও, তার ওপর আবার জাতি খ্রিস্টান। আবার আমার চাইতে বয়সে 1 বছরের ছোট। বললেন, বিয়ে হতেই পারে না। আর একটি খবর শোনো, গুঞ্জন ঘোষের নাম শুনেছ? চমৎকার গাই, সুন্দর চেহারা, কোকড়া চুল। ওই যে সিভিল সাপ্লাই আছে না, সেখানে সে চাকরি করে 600 টাকা মাইনে পায়।
সে বাপের একমাত্র ছেলে, বাপ কন্ট্রাক্টরি করে নাকি কোটি টাকা জোগাড়ও করেছে। সেই গুঞ্জনের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। দুঃখ করো না লক্ষ্মীটি। বকুল মল্লিককে চেনো তো? আমার চেয়ে 3 বছরের জুনিয়র। অমন ভালো মেয়ে তুমি হাজারও খুঁজলে পাবে না। বকুলকে বাগাও, তুমি সুখী হবে। এই আমার শেষ প্রেমপত্র। কাল থেকে তুমি আমার ভাই আর আমি তোমার স্নেহময়ী দিদি। ইতি আজ পর্যন্ত তোমারই ইন্দোলা। চিঠি পড়ে পরেশবাবু বললেন, তুমি তো আচ্ছা বোকা হে। ইন্দোলা নিজেই সরে পড়েছে তো অতি ভালো, এতে তোমার দুঃখ কিসের? নাও এখন ওঠো, চোখ মুখে জল দাও, 4 খান কত লুচি খাবে এসো। হ্যাঁ, ভালো কথা, পাথরটার কোনো গতি করতে পারলে? প্রিয়তোষ তখন করুণ স্বরে বলল, গিলে ফেলেছি স্যার, এ প্রাণ আর রাখবো না। আপনার পাথর আমার সঙ্গেই কবরে যাবে। ওহ, এতদিনের ভালোবাসার পর এখন কিনা গুঞ্জন ঘোষ। পরেশবাবু আশ্চর্য হয়ে বললেন, পাথরটা গিললে কেন? বিষ নাকি? প্রিয়তোষ বলল, কম্পোজিশন তো জানা নেই স্যার, কিন্তু মনে হচ্ছে ওটা বিষ। যদি বিষ না হয়, যদি আজ রাত্রির মধ্যে না মরি, তবে কাল সকালে নিশ্চয়ই 10 গ্রাম পটাশ সায়ানাইড খাবো। আমি ওজন করে রেখেছি। আপনি ভাববেন না স্যার, আপনার পাথর আমার সঙ্গে কবরস্থ হয়ে থাকবে। পরেশবাবু বললেন, এ তো আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে। আচ্ছা ওইসব বদ খেয়াল ছাড়ো তো বাপু, ওসব বদ খেয়াল ছাড়ো তো বাপু। আমি চেষ্টা করব যাতে ইন্দোলার সঙ্গেই তোমার বিয়ে হয়। ওর বাপ জগাই মজুমদার আমার বাল্য বন্ধু। তোমাকে আমি ভালো রকম যৌতুক দেব শুনলে হয়তো রাজিও হয়ে যাবে, কিন্তু তুমি যে খ্রিস্টান। হিন্দু হতে আর কতক্ষণ স্যার? তা একেই তো বলে প্রেম। এখন ওঠো তো বাপু, ডাক্তার চ্যাটার্জির কাছে চলো, পাথরটাকে তো পেট থেকে বার করতে হবে। পরেশবাবু জানালেন যে প্রিয়তোষ অন্যমনস্ক হয়ে একটা পাথরের নুড়ি গিলে ফেলেছে। ডাক্তারের উপদেশ মতো পরদিনই এক্স রে করে ফটো নেওয়া হলো। তা দেখে ডাক্তার চ্যাটার্জি বললেন, এমন কেস তো দেখা যায় না, কালই আমি লাঞ্চেটে রিপোর্ট পাঠাবো। তাছাড়া এই ছোকরার অ্যাসেন্ডিং কোলনের পাশ থেকে ছোট্ট একটি সেমিকোলন বেরিয়েছে, তার মধ্যে পাথরটা আটকে গেছে, হয়তো আপনিই নেমে যাবে। কাজেই এখন যেমন আছে থাকুক, বিশেষ কোনো ক্ষতি হবে না। আর তাছাড়া যদি খারাপ লক্ষণ দেখতেও পাই তাহলে পেট ছিঁড়ে বার করে দেব। পরেশবাবুর চিঠি পেয়ে জগাই মজুমদার তাড়াতাড়ি দেখা করতে এলেন এবং কথাবার্তার পর ছুটে গিয়ে তার মেয়েকে বললেন, ওরে দোলা, প্রিয়তোষ হিন্দু হতে রাজি হয়েছে, তাকেই বিয়ে কর। দেরি নয় আর, ওর শুদ্ধিটা আজই হয়ে যাক, কাল বিয়ে হবে। ইন্দোলা আকাশ থেকে পড়ে বলল, এ কি বলছো বাবা? এই পরশু বললে গুঞ্জন ঘোষ, আবার আজকে বলছো প্রিয়তোষ। এই দেখো, গুঞ্জন আমাকে কেমন হীরের আংটি দিয়েছে, বেচারা মনে করবে কি বলো তো? তুমি তাকে কথা দিয়েছ, আমিও দিয়েছি, তার খেলাপ হতে পারে না। গুঞ্জনের কাছে কি প্রিয়তোষ? কিসে আর কিসে? জগাইবাবু তখন বললেন, আরে তুই বুঝছিস না, প্রিয়তোষ এখন হিরণ্য গর্ব হয়েছে, তার পেটে তো এখন সোনার খনি। যবে হোক একদিন বেরোবেই, তখন তো সেই পাথর তোর কাছেই আসবে। পরেশবাবু তো সেটা নেবেন না, প্রিয়তোষকে যৌতুকও দিয়েছেন। দে দে তো ওই হীরের আংটি ফেরত দিয়াই, অমন হাজারো আংটি প্রিয়তোষ তোকে দিতে পারবে। ইন্দোলা তখন ফুপিয়ে উঠে বলল, তাকেই তো ভালোবাসতুম, কিন্তু বড্ড যে বোকা। আরে বোকা বলেই তো তোকে বিয়ে করতে চাইছে, না হলে পেটে অমন পরুষ পাথর নিয়ে তো সেই বিশ্ব সুন্দরীকে বিয়ে করতেই পারত। প্রিয়তোষ হেনরি বিশ্বাসের মধ্যে বিন্দু মাত্রার অভিমান নেই। তার সত্যি হলো, 1 সের ভেজিটেবল ঘি দিয়ে হোম হলো,
5 জন ব্রাহ্মণ লুচি ছোকা দই বন্দে খেলো। তারপর শুভলগ্নে ইন্দোলা প্রিয়তোষের বিবাহ হয়ে গেল। কিন্তু জগাইবাবু আর তার কন্যার মনস্কামনা পূর্ণ হলো না, পাথরটা নামলো না। কিছুদিন পরে এক আশ্চর্য ব্যাপারও ঘটল। পরেশবাবুর তৈরি সমস্ত সোনার চেল্লা আস্তে আস্তে কমে যেতে লাগলো। এমনকি মাসখানেক পরে দেখা গেল সবকিছু লোহা হয়ে গেছে। অবশ্য এর ব্যাখ্যা খুবই সোজা। সকলেই জানে যে ব্যর্থ প্রেমের স্বাস্থ্য যেমন বিগড়ে যায়, তৃপ্তি প্রেমে তেমনই চাঙ্গা হয়। প্রিয়তোষ 1 মাসের মধ্যে পাথর জীর্ণ করে ফেলেছে। এক্স-রেতে তার কণা মাত্র দেখা যায় না। পাথরের তিরোধানের সমস্ত সঙ্গে সঙ্গে পরেশবাবুর সমস্ত সোনা পূর্ণরূপ পেয়েছে। এইদিকে ইন্দোলা আর তার বাবা তো ভীষণ চটে গেছে। প্রিয়তোষকে মিথ্যেবাদী ঠক জোচ্ছর কত কি না বলছে, কিন্তু পরশপাথর হজম করে প্রিয়তোষ মনে বল পেয়েছে, তার বুদ্ধিও বেড়ে গেছে। পত্নী আর শ্বশুরের বাক্যমান সে মোটেই গ্রাহ্য করে না। এমনকি ইন্দোলা যদি আজকে তাকে বলে তাকে ছেড়ে সে চলে যাবে, তবুও সে সায়ানাইড খাবে না। প্রিয়তোষ এখন পরেশবাবু নতুন লোহার কারখানা চালাচ্ছে। রোজ 50 টন নানা রকম মাল ঢালাই করছে এবং বেশ ফুর্তিতেই আছে। এখানেই শেষ করলাম গল্পটি। এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।